সুচিত্রা ভট্টাচার্যের রচনা মিতিন মাসি সমগ্র থেকে সারান্ডায় শয়তান, চতুর্থ পর্ব। আবার আড়াআড়ি বাঁশ, আবার বন দফতর পথ আটকেছে। করমপদায় থেমে গেল টুপুরদের জিপ। নজরুল হোসেন প্যাঁপো হর্ন বাজিয়েই চলেছেন। জঙ্গলের মধ্যে এত জোরে শব্দ করা উচিত নয়, কিন্তু উপায় বা কি? বিট অফিসারের টিকি দেখা যাচ্ছে না যে। কাছেই একখানা একতলা পাকা বাড়ি, দেখে মনে হয় প্রাইমারি স্কুল। দরজা জানলা বন্ধ। সামনের ফাঁকা জায়গায় আপন মনে ছোটাছুটি করছে গোটা কয়েক বাচ্চা। জিপের দিকে ফিরেও তাকাচ্ছে না বাচ্চাগুলো। সম্ভবত এমন জিপ দেখে দেখে তারা অভ্যস্ত। অদূরে একটা লালচে দেওয়াল মাটির বাড়ি, মাথায় টিনের চালা। বাড়িটায় লোকজন আছে কিনা ঠাউর করা যাচ্ছে না গাড়ি থেকে। যদি কেউ থাকেও তারা নির্ঘাত কালা। এত আওয়াজেও কেউ একবার উঁকি দিল না। নজরুল হোসেন স্টিয়ারিং ছেড়ে নামলেন। হলো কি? গেল কোথায় সব? সহেলি ঝটিতে বললেন, মধুবাবার আশ্রমে চলে যায়নি তো? অবনী ঝেঁজে উঠলেন, তুমি থামবে? মধুবাবা মধুবাবা করে পাগল হয়ে গেলে। তুমি বুঝবে কি করে? তোমার তো আর হাঁটু কোমরে ব্যথা নেই, সহেলি বলল। মিতিন দু হাত তুলে বলল, শান্তি শান্তি। জঙ্গলে ঝগড়া করলে জন্তু জানোয়ারেরা ঘাবড়ে যাবে, তার চেয়ে বরং নামো হাত পা ছাড়াই। সেই কোন ভোরে উঠেছে সকলে। মেঘাতুবুরুর সূর্যোদয়ও আজ জমেনি তেমন। দিগন্তে মেঘ ছিল ছেঁড়া ছেঁড়া। বেজার মুখে গেস্ট হাউসে ফিরে ঝটপট তৈরি হয়ে নিল টুপুররা। তারপর জলখাবার খেয়েই স্টার্ট। থলকুবাদে কিছুই নাকি পাওয়া যাবে না, তাই বনবাসের রসদ সংগ্রহ করতে হলো বাজার থেকে। চাল, ডাল, আলু, আটা, ময়দা, তেল, মশলা, নুন, লঙ্কা ইত্যাদি। সঙ্গে চা, চিনি, বিস্কুট, চানাচুর, গুঁড়ো দুধ। ঝিনিক পানির মুরগিবধের দৃশ্য এখনো টুপুরের চোখ থেকে মোছেনি। সহেলিও জ্যান্ত মুরগি বেঁধে নিয়ে যেতে রাজি নন, তাই মুরগি শেষ পর্যন্ত বাদই দেওয়া হলো। তার বদলে নেওয়া হলো অফুরন্ত ডিম। বড় বড় ব্যাগে যজ্ঞিবাড়ির বাজারে নিয়ে কিরিবুরুর ঢাল বেয়ে জিপ নেমে গেল জঙ্গলে। তারপর অরণ্য ভেদ করে যাত্রা। কি অপূর্ব যে কাটল সময়টা। চারিধারে অগন্তি শাল গাছ, মধ্যিখান দিয়ে রাস্তা। মাঝে মাঝে শিশু, মহাশিমুল, সেগুন, কেদ আর মহুয়াও ডালপালা মেলে দাঁড়িয়ে। সেগুন আর মহুয়া গাছগুলো থোকা থোকা সাদা ফুলে ঢাকা। ভারী মিষ্টি একটা গন্ধে ছেয়েছিল গোটা পথ। পাশাপাশি অন্য একটা গন্ধ লাগছিল নাকে। জঙ্গলের গন্ধ। বুনো বুনো কত যে নাম না জানা পাখি ডেকে উঠেছিল জঙ্গলে। জিপের যান্ত্রিক শব্দে ফুরুত করে উড়ে পালাচ্ছিল তারা, হারিয়ে যাচ্ছিল ঘন পাতার আড়ালে। সরু নালার মতো একটা নদীও সঙ্গে সঙ্গে চলল অনেকক্ষণ। কখন যেন কোন বাঁকে হারিয়ে গেল সে। এই নদীটার নামই কি কারো? নাকি ওটা নদী নয়, নেহাতি কোনো নালা? এখন করমপদায় জঙ্গল অনেকটাই ফিকে, তাও সূর্যকিরণ সরাসরি পৌঁছতে পারছে না মাটিতে। নরম সবুজ পাতার ফাঁক দিয়ে উঁকি ঝুঁকি মারছে। গাছগাছালির নিচে আবছায়া। জঙ্গলের মাটি ঢেকে আছে চৈত্রের শুকনো পাতায়।
টুপুর অ্যান্ড কোম্পানি নেমে পড়ল জিপ থেকে। পার্থ গাড়ির বনেট ধরে ওঠবোস করে নিল একটু। ব্যায়ামের ভাষায় একে নাকি বলে বৈঠক। অবনীর পরনে আজ পাজামা পাঞ্জাবি। এতক্ষণ আষ্টে পৃষ্ঠে শালও জড়ানো ছিল। এবার গরম লাগছে, তাই শালখানা রেখে দিলেন গাড়িতে। পায়চারি করছেন পরীক্ষা হলে গার্ড দেওয়ার ভঙ্গিতে। ছাত্রদের টুকলি আবিষ্কার করার মতো সরু চোখে দেখছেন প্রজাপতিদের ওড়াউড়ি। সহেলি জিপের গা ঘেঁষে এমনভাবে দাঁড়িয়ে যেন বিপদের আশঙ্কা পেলেই টুক করে গাড়িতে উঠে পড়বেন। বুম বুম উল্লাসে বিকট শব্দ করতে করতে খানিকটা স্প্রিন্ট টানল। এবার টুপুর দিদির কারাটে স্টাইল নকল করে হাত পা ছুটছে শূন্যে, গলায় হু হা হু হা। নজরুল গেছে বিট অফিসারের সন্ধানে। মিতিন ঘুরে ঘুরে চারিদিকটা দেখছিল। আপন মনে বলল, 10:30 বাজে, কখন যে থলকবাদ পৌঁছাবো। সময় নিয়ে সহেলি ভাবিত নন। তিনি বললেন, চল না মিতিন, এই ফাঁকে মধুবাবাকে দর্শন করে আসি। টুপুর অসহিষ্ণু মুখে বলল, এখন নয়, এখন কোনো মধুবাবা ফধুবাবা হবে না। ও মিতিন মাসি, বাঁশফেলা গেটের দুপাশটাই তো ফাঁকা, গাড়ি সাইড দিয়ে বেরিয়ে যেতে পারে না? অবনী তর্জনী তুললেন, খবরদার, আইন ভাঙবে না, অপেক্ষা করো। টুপুর মুঠো পাকালো, আর কতক্ষণ? বেশিক্ষণ অবশ্য দাঁড়াতে হলো না। নজরুল পাকড়ে এনেছেন বনকর্মীকে। কেরোসিন কিনতে গিয়েছিল আদিবাসী তরুণটি। খালি গা, খাকি ট্রাউজার, হাতে কেরোসিন ডিব্বা। বনকর্মীটি অপ্রস্তুত মুখে বললেন, দোকান মে লাইন ছিল স্যার। পার্থ কাঁধ ঝাঁকালো, করমপদাতেও কিউ? কত লোক থাকে এখানে? উত্তর না দিয়ে মৃদু হেসে দ্রুত টিনের চালায় গিয়ে একটা পেল্লাই চাবি নিয়ে এলো তরুণটি। চাবি ঘুরিয়ে লোহার আংটা খুলতেই তড়াং করে দাঁড়িয়ে গেছে বাঁশ। নজরুল ওপারে গাড়ি নিয়ে গেলেন। অবনী একমাত্র উঠে বসলেন সিটে। নিজস্ব রাষ্ট্রভাষায় সহেলি বনকর্মীটিকে জিজ্ঞাসা করলেন, ভাই, করমপদা মে মধুবাবা আশ্রম কাহা হ্যায়? বনকর্মী রীতিমতো চমকিত, আপ মধুবাবা কো পেহচানতে হো? এদিকে আশা ইস্তক নাম শুনেছি খুব। হ্যাঁ, মধুবাবা বহুত বড়া মহারাজ আছেন, যা ছোবেন তাই মিঠা হবে, যা বলবেন ফলিয়ে যাবে। তরুণটির চোখে আপ্লুত ভাব। আমার বিবি বার বার বুখার হচ্ছিল, 2 दिन মধুবাবা কা মিঠা পানি পিয়েছে, ব্যাস বুখার গায়েব। সে এখন বাপ কা ঘর চলিয়া গেল। মিঠা পানি খেয়ে সোজা বাপের বাড়ি? পার্থ টিপ্পনি কাটল। তোমার তো তাহলে এখন মহাগেরো, হাত পুড়িয়ে রান্না করে খেতে হচ্ছে। পার্থর রসিকতা বুঝল না তরুণটি, ফ্যাল ফ্যাল চোখে তাকালো। মিতিন জিজ্ঞাসা করল, তা ভাই, তোমাদের মধুবাবার আশ্রম এখান থেকে কদ্দূর? এই তো সামনেই আছে, इधर एक हाट लगता है, उस हाट का बगल में एक मंदिर है, बाबा वहीं पर থাকেন, রেল লাইন কা উস পার। এখানে রেল লাইনও আছে নাকি? স্টেশন ভি আছে, কিরিবুরু সে আসে ট্রেন, বারসই তক যায়। বলো কি, বারসই তো ওড়িশায়। জঙ্গলের ভেতর দিয়ে লাইন আছে দিদি, লোহা পাথর চালান যায় ট্রেনে, আদমি ভি যায়। লাইনটা কি কিরিবুরু থেকেই শুরু?
কি আবোল তাবোল ভেজারাং ভেজারাং করছিস মিতিন? সহেলি অধৈর্য হলেন। বলো তো ভাই, এখন গেলে বাবার দর্শন হবে? आज तो नहीं होगा, बाबा तो अभी करमपदा में नहीं है। সে কি? সহেলির মাথায় হাত। মধু বাবা চলে গেছেন 2-4 दिन के लिए। राउरकेला से एक चेला এসে নিয়ে গেল। ও, ফিরবেন কবে? কাল नहीं तो परसू। এখানে পরশু হাট আছে, হাটের দিন বাবা জরুর বসবেন বলেছেন। পার্থ বলল, তাহলে আর কি বড়দি, চলুন পরশুই আসব। হ্যাঁ আসেন। আপনারা জঙ্গল মে কতদিন থাকছেন? পার্থ বলল, থলকোবাদে 5 দিনের বুকিং, পূর্ণিমাতে জঙ্গল দেখে তবে ফিরব। বহুত আচ্ছা। परसू तबे दोपहरे चलिया आसेन, सीधा आमार काछे आसबेन। बाबा फरेस्टे स्टाफदेर बहुत खातिर करेन, आमी आपनादेर लिये गिये स्पेशल दर्शन करिये देब। सहेली तो महा खुशी। तबे आमरा परशुई आसि, कि बोल? मितिनेर प्रश्न एखोनो फुरोयनि। जिज्ञेस करलो, বাবা কি এরকম মাঝে মাঝেই চেলাদের বাড়ি চলে যান? ডাকলে যান। একবার কিরিবুরু ভি গিয়েছিলেন। তা কদিন এখানে এসেছেন মধু বাবা? ज़्यादा दिन नहीं। বনকর্মীটি মনে মনে হিসেব করে নিয়ে বললেন, 1 महीना से भी कम। হোলিকে দিন এসেছিলেন। স্কুল মাঠের বাচ্চাগুলোর কাছে গিয়ে কোমরে হাত দিয়ে দাঁড়িয়েছিল বুমবুম। বড়দের মতো ছোটদের খেলা নিরীক্ষণ করছিল। পার্থ তাকে ধরে এনে জিপে পুরে দিল। নিজেও উঠতে যাচ্ছিল, কি ভেবে আবার এলো বনকর্মীটির কাছে। ভাই, শুনলাম জঙ্গলে একটা হাতি নাকি পাগল হয়ে গেছে। হ্যাঁ, সামটা রেঞ্জে সাহাব কাল এসেছিলেন, সাবধান করিয়ে গেছেন। फॉरेस्ट गार्डरा भी गणेश जी को ढूंढने के लिए जंगल में घूरछे। पागल होलो केनो हाथीटा? क्या मालूम, चोट उट लगा होगा, ऐसे होता है कभी कभी। टुपुर सामान्य अबाक हलो। हाथीर गुली खावार कथा कि जाने ना বনকর্মীটি? पार्थ जिज्ञासा करलो, तेमन भयेर किछु नेई तो? गाड़ी निये जंगले बेशी जाबेन ना, और यदि चान तो सुमाया के साथ में लिबेन। सुमाया के? थलकोबाद रेस्ट हाउस का चौकीदार का बेटा, बहुत चालू लड़का। सुमाया रहने से আপনাদের কিচ্ছু হবে না। যাক, একটা কাজের কাজ হলো। পার্থ নিশ্চিন্ত, ভালো একটা গাইডও পাওয়া গেল। জিপ চলতে শুরু করার পরও কিছুক্ষণ মধুবাবা আর সুমায়াকে নিয়ে আলোচনা হলো। জঙ্গলের মধ্যে কখন ঢোকা হবে, ঢুকলেও রাত্রিরে একদম নয়, এইসব নিয়েও কথা হলো খানিক। থলকুবাদ যাওয়ার রাস্তাটা বেশ জটিল। কখনো জঙ্গল অসম্ভব ঘন, লতা পাতা গাছগাছালিতে অন্ধকার হয়ে থাকে। কোথাও আবার একেবারেই খোলামেলা মাঠ মাঠ। পথে ছোট ছোট গ্রামও পড়ল একাধটা। কখনো রাস্তা দুর্গম হচ্ছে, খাড়া চড়াই ভেঙে অনেকটা উঠতে হচ্ছে জিপকে। গোঁ গোঁ করছে ইঞ্জিন। ঘন ঘন বাঁক, এক পাশে জঙ্গল, এক পাশে খাদ। নজরুলের মতো হাসি খুশি মানুষেরও চোয়াল শক্ত। এক মুহূর্তের জন্য উইন্ডস্ক্রিন থেকে চোখ সরাচ্ছেন না। পলকের অসাবধানতা পাহাড়ি রাস্তায় বিপদ ডেকে আনে। কিছু দূর অন্তর অন্তর শুকনো পাতা আর
কাঠকুটোর ডাই সযত্নে জড়ো করা। টুপুর অবনীকে জিজ্ঞাসা করল, কারা এভাবে রেখে গেছে বাবা? ফরেস্ট ডিপার্টমেন্টের লোক? না রে, অবনী বলল, রেখেছে গায়ের লোকজন। এই ফাল্গুন চৈত্রই তো ওদের কাঠকুটো কুড়োনোর সময়। কেন? পোড়াবে, ছাই ছড়িয়ে দেবে চাষের জমিতে। তারপর পাহাড়ের গায়ে ওই সব জমিতে ওরা চাষ শুরু করবে। একে বলে ঝুম চাষ। পাতা টাতা পোড়ানোর আরও একটা কারণ আছে অবনীদা, পার্থ বিজ্ঞ মতামত দিল। শুকনো পাতা সাফ না করলে মাটিতে রোদ জল পৌঁছবে কি করে? টুপুর মনে মনে ঠিক করল এই কথাগুলো আজই ডায়েরিতে লিখে নিতে হবে। থলকোবাদ পৌঁছতে 12টা বাজল। গোটা পথ সবাই সতৃষ্ণ নয়নে বাইরে তাকিয়েছিল, কিন্তু কোনো জন্তু জানোয়ার দেখা যায়নি। কোথায় কি? একটা জন্তুকে শেয়াল মনে হলো। কাছে গিয়ে বোঝা গেল সেটি একটি নিরীহ কুকুর। থলকোবাদের বিট অফিসার বেশ প্রবীণ মানুষ, গোল গাল, হৃষ্টপুষ্ট চেহারা, মাথায় ছড়ানো টাক। নাম দীননাথ সহায়। দীননাথ কথা বলেন ধীরে সুস্থে, নড়াচড়াও করেন অলস মেজাজে। টুপুররা যখন পৌঁছল তখন তিনি নিজস্ব কোয়ার্টারের দাওয়ায় বসে আরাম করে গায়ে সর্ষের তেল মাখছিলেন। নামেই কোয়ার্টার, আদতে মাটির বাড়ি। উঠানে মুরগি চড়ে বেড়াচ্ছে সপরিবারে। বিট অফিসের জাবদা খাতায় নাম ধাম লিখতে হচ্ছে পার্থকে। বাকিরা পায়ে পায়ে বন বিশ্রামাগারের দিকে এগোলো। রেস্ট হাউসটা বেশ খানিকটা উঁচুতে। দীননাথের কোয়ার্টার থেকে 100-2 গজ দূরে। কাছাকাছি আসতেই একটা হেঁড়ে গলার গান, আমার যাওয়ার সময় হলো, দাও বিদায়। টুপুর আর মিতিন মুখ চাওয়াচাই করল। রেস্ট হাউসের কাঁটাতারের ঘেরা কম্পাউন্ডে এসে আবিষ্কার করল এক গায়ককে। এক মধ্যবয়সী ভদ্রলোক, প্রকাণ্ড চেহারার মানুষটি গান গাইতে গাইতে জিপে মালপত্র তুলছেন। সঙ্গে আর একজন ভদ্রলোকও আছেন, 3 জন মহিলাও। টুপুরদের দেখেই ভদ্রলোক বলল, সুস্বাগতম, সুস্বাগতম। মিতিন বলল, আপনারা? ভদ্রলোক মজার ভঙ্গিতে গেয়ে উঠলেন, তোমার হলো শুরু, আমার হলো সারা। অবনী গান টান বেশি বোঝেন না। ভুরু কুঁচকে বললেন, মানে? আমাদের জঙ্গল দেখা শেষ, বললেন ভদ্রলোক। থলকোবাদ এবার আপনাদের জিম্মায়। মিতিন হাসতে হাসতে বলল, কেমন দেখলেন জঙ্গল? রসিক ভদ্রলোক এক কথায় উত্তর দিলেন না। বললেন, ভালো বলবো না মন্দ বলবো ভেবে পাচ্ছি না। পাক্কা 6 দিন রইলাম, নো টাইগার, নো ভালুক, নো হাতি, নট ইভেন বুনো শুয়োর। শুধু এক পাল হনুমান এসে কাল রেস্ট হাউসের মাথায় দাপাদাপি করছিল। একদিনই মাত্র 3টে সম্বর হরিণ দেখেছি, তাও ফর ফিউ সেকেন্ডস। আমাদের দেখে হরিণগুলো এমন লজ্জা পেল। অর্থাৎ জঙ্গল ভ্রমণ ফ্লপ। পুরোটা নয়, জঙ্গলের বিউটি দেখেছি, মার্ভেলাস। বলেই ভদ্রলোক ডাকলেন, ব্রতিন, করিল যেন ছবি তোলা হলো। ডিগডিগে লম্বা ভদ্রলোকের চটপটে জবাব, 2 রিল শেষ, প্লাস 3rd রিলের 7টা, অর্থাৎ 79 ফিল্মস।
বুঝতেই পারছেন, 6টা দিন ডেড়ে মুশে এনজয় করেছি। গোটা থলকবাদ এখন আমাদের ক্যামেরায় বন্দি। হা হা হা। টুপুর ফস করে জিজ্ঞাসা করল, আপনারা পাগলা হাতিটাকেও দেখতে পাননি? গপ্পটা এরা বাইরেও চাউর করে দিয়েছে। ভদ্রলোক অবনীর দিকে ফিরলেন। পুরোপুরি গাঁজাখুরি কেস মশাই। ট্যুরিস্টদের প্রাণ খুলে বেড়ানোর বাধা দেওয়ার চেষ্টা। ওই হাতি দেখিয়েই আমাদের পশু থেকে আটক রেখেছে। আরে মশাই, সুস্থ হাতি নজরে এলো না তো পাগলা হাতি। অবনী বললেন, জঙ্গলে জন্তু দর্শন ভাগ্য সবার সমান হয় না। এটা হক কথা। ভদ্রলোক মাথা দোলালেন। দেখুন, আপনাদের যদি চোখে পড়ে, খুঁজে পেলে পাগলা হাতিকে পাগলাগারদে দিয়ে আসবেন। কাছেই তো রাঁচি। নিজের রসিকতায় ভদ্রলোক নিজেই হাসছেন ফের। ওইসব হাতি ফাতি ছাড়ুন, এখানকার আসল জিনিসটা অবশ্যই দেখে যাবেন। কি? করমপদার মধুবাবা, রিয়েল সেন্টলি পার্সন। টাকা পয়সার লোভ নেই, হামবড়া ভাব নেই। সহেলি গদগদ গলায় বলল, আপনারা বুঝি তাকে দেখে এসেছেন? 2 বার। আসার দিন করমপদার বিট অফিসারের মুখে শুনে খুব কৌতূহল হচ্ছিল। বিকেলেই গেছিলাম দেখতে। বিশ্বাস করবেন না, রীতিমতো তাক লেগে গেল। একটা লঙ্কাতে হাত ঘষে দিলেন, অমনি ঝাল লঙ্কা মিষ্টি বনে গেল। প্রণামী দিতে গেলাম, হাঁ হাঁ করে আটকে দিলেন। বললেন, টাকা ছুলেই নাকি ওর গায়ে ফোসকা পড়ে। তারপরেও মনটা খুঁতখুত করছিল। মনে হচ্ছিল ভেলকিবাজি দেখিয়ে বোকা বানাচ্ছে না তো। পরের দিন সকালেই আবার গেলাম। আমায় দেখেই বলে উঠলেন, কিরে, আমায় বিশ্বাস না করে কষ্ট পাচ্ছিস তো? আয়, তোর সব দ্বিধা দূর করে দিই। বলেই আমার হাতে হাত বুলিয়ে দিলেন। কি কাণ্ড! আমার হাতটা পর্যন্ত মিষ্টি হয়ে গেল। এমন যোগসিদ্ধ সাধু অনেক কপাল করলে দেখা যায় মশাই। বলছেন, আলবাত, পারলে একবার দেখা করে আসবেন। সারান্ডা বেড়ানো সত্যিই সার্থক হবে। ভদ্রলোকের সঙ্গীরা ডাকাডাকি শুরু করেছেন। ভদ্রলোক হাত নেড়ে বিদায় নিলেন। সহেলি কড়া গলায় বললেন, কি এবার বিশ্বাস হলো তো? টুপুর ধন্দে পড়ে গেল। সত্যি কি মানুষের ঐশ্বরিক ক্ষমতা থাকে? বাড়িটা ইউ শেপের। 2 পাশের 2 বাহুতে 3খানা করে মোট 6খানা ঘর। ইউ এর 3য় বাহুটি বনবিশ্রামাগারের ডাইনিং হল। খাবার টেবিলটি রীতিমতো প্রকাণ্ড। সেখানে স্বচ্ছন্দে জোনাকুড়ি লোক আহারে বসতে পারে। ডাইনিং হলের পেছনে কিচেন। বড় বড় 2খানা উনুন আছে রান্নাঘরে। জ্বালানি হিসেবে শুধু কাঠই ব্যবহার হয়। সরু, মোটা, বেটে, লম্বা নানা মাপের শুকনো ডালপালা রান্নাঘরে মজুদ। রান্না বান্না করে বনবিশ্রামাগারের চৌকিদার সার্গিয়া। 60-এর কাছাকাছি বয়স। কপালে বলিরেখা এসে গেলেও তার শরীরটি বেশ শক্তপোক্ত আছে। কোনো কাজেই সে না বলে না। সর্বক্ষণই তার মুখে হাসি লেগে আছে। অল্প সময়ের মধ্যেই টুপুরের সঙ্গে আলাপ জমে গেছে সার্গিয়ার। বাংলা বুঝতে পারে সার্গিয়া, ভাঙা ভাঙা বলতেও পারে। এই বাংলায় সে প্রায় 40 বছর চাকরি করছে। এখানে যারা বেড়াতে আসে তাদের বেশিরভাগই বাঙালি। ভ্রমণার্থীদের সঙ্গে কথা বলে বলেই
সার্গিয়া মোটামুটি ভাষাটা রপ্ত করে নিয়েছে। দুপুরে আজ খাওয়ার আয়োজন অতি সংক্ষিপ্ত। খিচুড়ি, ডিম ভাজা, আলু ভাজা আর ঘি। সার্গিয়া চালে ডালে খিচুড়ি বসিয়ে দিল। তারপর বাঁক কাঁধে চলল টুপুরদের স্নানের জল আনতে। টুপুর আর বুমবুম সার্গিয়ার সঙ্গে সঙ্গেই যাচ্ছিল। খেটো ধুতি পরা সার্গিয়ার গা খালি, বুকে পিঠে অজস্র কাটা ছেঁড়া দাগ। টুপুর প্রশ্ন করল, তোমার গায়ে ওগুলো কিসের দাগ সার্গিয়া দাদা? ভাল্লুক আছড়ে দিয়েছে, সার্গিয়ার নিরুত্তাপ উত্তর। অনেক সাল আগে, আমার উমর তখন 23-24 হবে। জঙ্গলে কাঠ আনতে গিয়েছিলাম। আচানক মহুয়া গাছের পেছন থেকে একটা ভাল্লুক এসে গায়ে লাফিয়ে পড়ল। তখন আমার শরীরে তাকত অনেক বেশি ছিল। খুব লড়াই হলো ভাল্লুকের সঙ্গে। ভাল্লুক ভি ছাড়বে না, আমি ভি নেই ছুড়ুঙ্গা। আধা ঘন্টা পর ভাল্লুক পালিয়ে গেল। তখন আমার গা দিয়ে খুন ঝরছে। চাইবাসায় নিয়ে যেতে হয়েছিল আমাকে। 1 মাস ছিলাম হাসপাতালে। তার মানে তুমি শেষ পর্যন্ত জিতেছিলে সেদিন? জঙ্গলে হার জিত নেই দিদি। সেদিন ভাল্লুকটা মাতাল ছিল বহুত, মহুয়া খেয়েছিল বেটা। নেশায় না থাকলে ওই ভাল্লুক তো সেদিন আমায় চিরে খতম করে দিত। বুমবুম অবিশ্বাসের স্বরে বলল, যাহ, ভাল্লুক আবার নেশা করে নাকি? করে বই কি খোকা বাবু, ভালুক আদমি সে ভি জ্যাদা নেশা করে। খোকা বাবু বলে ডাকলে বুমবুম ভীষণ বিরক্ত হয়। পলকে তার মুখ হাঁড়ি হয়ে গেল। আর কথা বলছে না, গোঁজ হয়ে হাঁটছে। একটা লাঠি কুড়িয়ে নিল মাটি থেকে। সপাং সপাং লাঠি চালাচ্ছে হাওয়ায়। ঢাল বেয়ে নামতেই রাস্তার ধারে এক ক্ষীণ জলধারা। রাস্তা থেকে খানিকটা নিচুতে পাথরের ওপর দিয়ে বয়ে যাচ্ছে প্রায় নিঃশব্দে। জলটার রং কালচে। বেড়ালের মতো ক্ষিপ্র পায়ে জলধারার কাছে নেমে গেল সার্গিয়া। টিনে জল ভরছে। বিট অফিসারের ঘরের দিক থেকে হঠাৎ একটা ছেলেকে আসতে দেখা গেল। টুপুরের থেকে কিছুটা বড়ই হবে। কালো কুলো হাট্টা গাট্টা চেহারা, মাথায় ঝাঁকড়া ঝাঁকড়া চুল, প্যান্ট শার্ট পরা, হাতে বাজারের থলি। টুপুরদের সামনে এসে দাঁড়িয়ে গেল ছেলেটা। দুর্বোধ্য ভাষায় সার্গিয়াকে কি যেন বলছে। সার্গিয়াও চেঁচিয়ে উত্তর দিল, আঙুল দেখাচ্ছে ওপরে। সঙ্গে সঙ্গে ছেলেটা দৌড়ল রেস্ট হাউসের দিকে। সার্গিয়া জল নিয়ে উঠে আসতেই টুপুর বলল, ও কে গো? আমার ছেলে সুমায়া। ও, এই তাহলে সুমায়া? ও নাকি খুব জঙ্গল চেনে? হ্যাঁ খোকি, বিলকুল আমার মতো হয়েছে। দিন রাত জঙ্গলে ঘুরছে। টুপুরকে খুকি বলাতে বুমবুম মহা খুশি। তিড়িং বিড়িং লাফাচ্ছে আর ছোট্ট ছোট্ট পাথর কুড়িয়ে ছুঁড়ছে জলে। টুপুর জিজ্ঞেস করল, তোমার বুঝি ওই একটাই ছেলে? আমার 3 লড়কা 3 লড়কি। বাঁক কাঁধে দুলে দুলে হাঁটছে সার্গিয়া। হাঁটতে হাঁটতেই নিজের কথা শোনাচ্ছে। আমার বড় মেয়ে শাদি হয়েছে নোয়ামুন্ডিতে, মেজর করজিয়ায়, আর ছোট বেটির কিরিবুরু। বড়া 2 লড়কা ভি আছে কিরিবুরুতে। মাইনে কাজ করে ওরা। ওরা পড়ালেখা ভি জানে, স্কুল পাস করেছে। স্রেফ এই সুমাইয়াই পড়াই করল না। জামদার বোর্ডিংয়ে রেখে এলাম, পালিয়ে এলো। জঙ্গল ছেড়ে ও একদিনও থাকতে পারে না। টুপুর বলল, খুব খ্যাপা আছে তো? জঙ্গলি আছে। সার্গিয়ার স্বরে হালকা বিরক্তি। থাক, জঙ্গলেই থাকুক।
2 সাল বাদ আমার রিটায়ারমেন্ট, তখন ও আমাদের বুড়া বুড়ির দেখভাল করবে। রেঞ্জার সাহেব বলেছে থলকোবাদের চৌকিদারের পোস্টের জন্য সুমাইয়াকে রেকমেন্ড করবেন। ভালোই তো, সাহেবের রেকমেন্ডেশনে চাকরি হয়ে গেলে সুমাইয়া পাকাপাকি হিল্লে হয়ে যাবে। তা হবে, তবে তার আগে আমি ওর ডানা ছেঁটে দেব দিদি। শাদি দিয়ে দেব সুমাইয়ার। ইস সালি লড়কি ভি দেখা আছে। টুপুর হেসে গড়িয়ে পড়ল। ওইটুকু ছেলের বিয়ে দিয়ে দেবে? ছোট কোথায়, 15 বরস পুরে গেছে। আমার তো শাদি হয়েছিল 13 বছর বয়সে। কথায় কথায় রেস্ট হাউসে পৌঁছে গেছে টুপুররা। বাথরুমে জল দিয়ে রান্নাঘরে গেল সার্গিয়া। টুপুর আর বুমবুম এসে দাঁড়ালো রেস্ট হাউসের চাতালটায়। সেখানে এখন সুমাইয়াকে ঘিরে ছোট্ট জটলা। পার্থ জেরা করছে সুমাইয়াকে। তুমি তাহলে বলছো জন্তু জানোয়ার দেখা যাবে? সুমাইয়া বলল, হ্যাঁ সাব। আগে যারা ছিল তারা যে বলে গেল কিচ্ছু চোখে পড়েনি। ওরা তো ঘর ছেড়ে বেরোতেনি না সাব। সারা দিন বসে বসে তাস খেলতেন, স্রেফ দুপুরবেলায় 1-2 ঘন্টার জন্য ঘুমোতেন, বাস। বেশি দূর भी যেতেন না, ज्यादा से ज्यादा 7-8 किलोमीटर। इतना नजदीक से कौन जानवर मिलबे? बहुत डरपोक थे वो लोग। पगला हाथीर खबर सुने तो रूम से निकलना बिल्कुल बंद कर दिए थे। टुपुर तो हाँ, भद्रलोक तो डाहा मिथ्याबादी। মিথ্যাবাদী নয়, চালবাজ। এমন ভান করলেন যেন গোটা জঙ্গলটা চরকি মেরে বেরিয়েছেন। শুধু কথাবার্তা শুনেই কোনো লোক সম্পর্কে ধারণা করা যে কি কঠিন। পার্থ বলল, তার মানে তুমি বলছো জন্তু দেখতে গেলে আমাদের ভোরে বা সন্ধেবেলায় বেরোতে হবে? হ্যাঁ সাব, এমনি টাইমে হরিণ ছাড়া কিছু মিলবে না। আলো যখন কম থাকে তখনই জানোয়ার ज़्यादा দেখা যায়। রাতে বেরোতে পারলে সবচেয়ে ভালো। সহেলি আতকে উঠল, না না, রাত্রিরে বেরোতে হবে না। সাপ খোপ আছে, কোন দিক দিয়ে বাঘ ভাল্লুক গায়ে লাফিয়ে পড়বে ঠিক নেই। টুপুর বলল, আমরা তো জিপে থাকবো মা। ওই পাগলা হাতিটা এসে গেলে সে তো জিপ নিয়ে ফুটবল খেলবে। সুমাইয়া তাড়াতাড়ি বলে উঠল, হাতি যেদিকে আছে রাতে সেদিকে যাব কেন মাজি? তুমি বুঝি জেনে বসে আছো ওই হাতি কোথায় থাকবে? আমি বুঝতে পারি মাজি। জানোয়ার যেমন আদমির গন্ধ পায়, আমিও তেমনি জানোয়ারের গন্ধ পাই। বলো কি হে? পার্থর চোখ বড় বড়। তুমি কি টারজান? একমাত্র টারজানই তো বাঘ, সিংহ, হাতি, গন্ডারের গন্ধ পেত জানতাম। সুমাইয়া কথাটা ঠিক বুঝতে পারল না। জোরে জোরে মাথা নেড়ে বলল, নেই সাব, সচ বাত, আমি বুঝতে পারি। আমি তো পাগলা হাতি প্রথম দেখেছি। আচ্ছা? অবনী সন্দিগ্ধ চোখে তাকালেন। কোথায় দেখলে? তিরিলপসি বাংলো থেকে আরো 2 কিলোমিটার আগে। ওখান দিয়েই সালাই যাওয়ার একটা রাস্তা আছে। ওই রাস্তায় দাঁড়িয়ে জোরে জোরে ডাকছিল। খুন বি বেরোচ্ছিল হাতির সুর থেকে। বুড়া হাতি ভালো করে চলতে ভি পারছিল না। তারপর তারপর আমি তো গিয়ে রেঞ্জার সাহেবকে খবর দিলাম। তুমি বুঝলে কি করে পাগল হয়ে গেছে? পাগল না হলে হাতি কখনো দল ছাড়ে না। দল যখন ওকে ছেড়ে দিয়েছে তার মানেই ও দল থেকে বাতিল। পাগলা হাতি আর বুড়া হাতি, ये दोनों को दल में जगह नहीं है। ও এখন একা একাই ঘুরবে,
আর চারিদিকে ক্ষতি করে বেড়াবে, গায়ে ঢুকে আদমিকে পিষে দেবে। তেমন কিছু করেছে নাকি? আভি তক তো করেনি। যাতে কিছু না করতে পারে এই জন্যই তো আমি রেঞ্জ অফিসে খবর করে দিলাম। ওরা এখন টিম পাঠাবে, হাতিকে পকড়াও করবে। পাগলা হাতিকে ধরে কি করা হবে? হাতির তো গলি লেগে গেছে সাব, গলি বার করে দিতে হবে না? তুমি দেখেছো গুলি লেগেছে? হ্যাঁ সাব, জখম দেখেই বোঝা যাচ্ছে। কত কাছ থেকে দেখেছো তুমি? 10-12 হাত। অবনীর বিশ্বাস হলো না, বললেন, অত কাছে গেলে আর হাতি তোমায় কিছু বলল না? হাতি তখন বহু দর্দ হচ্ছিল সাব, ব্যথায় ছোটফোট করছিল, আমাকে নজর করেনি। जख्म एकदम টাটকা, 1-2 दिन का अंदर गोली লেগেছে। নিতিন চুপচাপ সব শুনছিল এতক্ষণ। হঠাৎ প্রশ্ন জুড়ল, তুমি কবে দেখেছো হাতিটাকে? পরশুই খবর করে দিলাম। কিন্তু গুলিটা করল কে? কौन জানে, হোগা কই শয়তান, এসেছে কোথাও থেকে। এ জঙ্গলে কত দিক থেকেই তো ঢোকা যায়, গুয়া সে, মনোহরপুর সে, উড়িষ্যা সে ভি আসতে পারে। সার্গিয়া বেরিয়ে এসে হাঁক পারছে, এই সুমায়া, দাঁড়িয়ে সারিয়ে গপসপ করলেই হবে? বাবুদের পিনে কাপ পানি কে আনবে? আসর ভেঙে গেল। সুমায়া কাজ করতে ছুটেছে, টুপুররাও পায়ে পায়ে যে যার নিজের ঘরে। থলকোবাদের রেস্ট হাউসটি তেমন দেখন বাহার নয় বটে, তবে ঘরগুলো মোটামুটি চলনসই। প্রতিটি ঘরেই 2খানা করে চৌকি পাতা, চৌকির ওপর বিছানাও বেশ পরিচ্ছন্ন। চেয়ার, টেবিল, আলমারি, আয়নাও আছে ঘরে। লাগোয়া 1খানা অ্যান্টি রুমও। বাথরুমও নেহাত ফেলনা নয়, বাথরুমে জানলা দিয়েও দিব্যি জঙ্গলের শোভা দেখা যায়। টুপুর স্নান টান সেরে মিতিন পার্থদের ঘরে এলো। এই ঘরটা একেবারে প্রান্তে, জানলার বাইরেই জঙ্গল। দুপুরবেলাতেও জঙ্গলে বেশ অন্ধকার, চোখ পড়লেই গা ছমছম করে ওঠে। কি নিঝুম! এই ঘরটাই টুপুরের বেশি পছন্দ ছিল। মিতিন মাসিও এ ঘরেই তাকে থাকতে বলেছিল, কিন্তু সহেলি কিছুতেই রাজি হননি। রাত দুপুরে জানলায় যদি ভাল্লুক এসে দাঁড়ায়। পার্থ স্নানে গেছে, মিতিন চুল আঁচড়াচ্ছিল। টুপুরকে বলল, মশার ধূপগুলো মনে করে ঘরে নিয়ে যাস, দুপুরবেলাতেই জ্বালিয়ে দেওয়া ভালো। খুব মশা আছে নাকি? কামড়াচ্ছে না তো? জানলার জাল দেখে বুঝতে পারছিস না? মশারিগুলোই বা বিছানায় দিয়ে গেছে কেন? বিনা কারণে? জঙ্গলের মশা কিন্তু খুব ডেঞ্জারাস, বিশেষ করে সারান্ডার আর শিমলিপালের। মুকুলবাবু ট্রেনে সাবধান করে দিয়েছিলেন, মনে নেই? সত্যি ম্যালেরিয়া হয়? যে সে ম্যালেরিয়া নয়, ফরেস্ট ম্যালেরিয়া। ফ্যালসিফেরাম জীবাণু থেকেই হয়। খুব খারাপ ধরনের অসুখ। 72 ঘন্টার মধ্যে ব্রেন অ্যাট্যাক করে, ঘাড় স্টিফ হয়ে যায়, তারপরেই অক্কা। তোর মাকে আবার গল্প করিস না, শুনলে তোর মা আরো নার্ভাস হয়ে যাবে। সে আর বলতে, টুপুর মুচকি হাসল, চোখ চালিয়ে দেখছে ঘরখানাকে। বলল, পোকামাকড়ও কম নেই। জঙ্গলে পোকামাকড় থাকবে না? মিতিন চুলে বিনুনি করতে করতে বলল, তোর সুমায়া ছেলেটাকে কেমন লাগলো রে? সুমায়া না, বলো টারজান, ব্ল্যাক টারজান। টুপুর খিলখিল করে হেসে উঠল। জানো, এই বছরেই ব্ল্যাক টারজানের বিয়ে হবে। মিতিন মোটেই অবাক হলো না, বলল, তাই বুঝি? হ্যাঁ গো, বউও নাকি ফিট,
ভাবো একবার, 15 বছরের একটা ছেলে বিয়ে করতে চলেছে। বাল্যবিবাহ তো সর্বত্রই চলছে এখনো, আমাদের ওয়েস্ট বেঙ্গলেও কত গ্রামে হয়। আর এরা তো উপজাতি, বাল্যবিবাহটাই তো এদের রেওয়াজ। তাও তো সুমাইয়ার বয়সের তুলনায় অনেক সাব্যস্ত। সুমাইয়ারা কি উপজাতি? হো, সারান্ডা রেঞ্জে হো উপজাতি বেশি। ইনফ্যাক্ট সারান্ডা নামটাই তো হো উপজাতির ভাষা থেকে এসছে। সারান্ডা মানে কি জানিস? 700 পাহাড়ের দেশ। এখানে 700 পাহাড় আছে। এক্স্যাক্ট নাম্বারটা নাও মিলতে পারে, 690ও হতে পারে, 710ও হতে পারে, মোটামুটি 700-র কাছাকাছি। তবে 50-100 বছর পরে পাহাড়ের সংখ্যা অনেক কমে যাবে। কেন? দেখলি না কিভাবে পাহাড় কাটা হচ্ছে? 20-30 বছর পরে কিরিবুরু অদৃশ্য হয়ে যাবে, মেঘাতুবুরুও। তখন লোহার খোঁজে আবার একটা বুরু কাটা শুরু হবে। যন্ত্রপাতিরও উন্নতি হচ্ছে দিন দিন। এরপর পাহাড় সাফ করতে সময় লাগবে আরো কম। ইস, পাহাড়গুলো প্লেন হয়ে গেলে কি বিশ্রী লাগবে না মিতিন মাসি? কি করা যাবে, সভ্যতার অভিশাপ। টুপুরের মনটা একটু ভার হয়ে গিয়েছিল। হঠাৎ বুমবুমের চিৎকারে চমকে উঠল। টুপুর দিদি, জলদি আয়, অ্যানিমাল! বুমবুমের ডাকের উৎসটা বুঝতে কয়েক সেকেন্ড সময় লাগলো মিতিন টুপুরের। তারপরেই দুজনে দৌড়েছে। প্রত্যেকটা ঘরের পেছনেই একটা করে দরজা আছে। টুপুর আগে লক্ষ্য করেনি। দরজার পরেই সিঁড়ি, ধাপগুলো সোজা নেমে গেছে জঙ্গলে। ওই দরজা দিয়েই কখন বেরিয়ে গেছে বুমবুম। সিঁড়ি দিয়ে নেমে দাঁড়িয়েছে এক শালগাছের নিচে। মিতিন ধমকে উঠল। কি করছো? ওখানে কেন গেছো? উঠে এসো। বুমবুমের গম্ভীর জবাব। আমি অ্যানিমাল দেখছি। কোথায় অ্যানিমাল? ওই তো টাইগারের আন্টি। একজোড়া বেড়াল বাচ্চা খেলা করছে গাছের তলায়। মিতিন বকবে কি? ছেলের কথা শুনে হেসেই খুন। হাসতে হাসতে বলল, সত্যি সত্যি যখন আন্টির নেফিউ চলে আসবে তখন টেট্টি পাবে। আমায় বাঘ খাবেই না। কেন? তুমি তো বলো আমি পেকে ঝুনো নারকোল, বাঘ কি নারকেল খায়? এবার আর হাসল না মিতিন। ছেলেকে হিড় হিড় করে তুলে এনেছে ওপরে, ঘরে ঢুকিয়ে দিয়ে দরজায় ছিটকিনি তুলে দিল। পার্থ স্নান সেরে পাজামা পাঞ্জাবি পরে নিয়েছে। মিতিনকে বলল, দেখো সাদা পোশাক চলবে তো? জঙ্গলে উজ্জ্বল রঙের জামা কাপড় পরতে পই পই করে নিষেধ করেছে মিতিন। সবুজ চলতে পারে, ঘিয়ে ঘিয়েও চলবে, কিন্তু লাল, হলুদ, মেরুন, কটকটে নীল একদম নয়। চড়া রং বুনো প্রাণীরা মোটেই পছন্দ করে না। মিতিন ভুরু কুঁচকে বলল, সাদাও না পড়লেই পারতে, সাদা রঙও চোখে লাগে। যাকগে, এটা মন্দের ভালো। পার্থ বলল, আমি কিন্তু এখন সিগারেটও কম খাচ্ছি। রেস্ট হাউসের ঘরে বসে 2-4টে খেতে পারো, কিন্তু জঙ্গলে সিগারেট প্যাকেট নিয়ে যাওয়া চলবে না। মনে রেখো, সিগারেটের আগুন আর ধোঁয়া দুটোই জীবজন্তুদের কাছে অসহ্য। পার্থ হেসে বলল, ওফ টুপুর, তোর মাসির নাম প্রজ্ঞাপারমিতা না হয়ে জ্ঞানদা সুন্দরী হওয়া উচিত ছিল রে। সারাক্ষণ যা জ্ঞান দেয়। প্রজ্ঞাপারমিতাও জ্ঞানের দেবী স্যার, হিন্দুদের নয়, বৌদ্ধদের।
মিতিন কটাস করে পার্থকে চিমটি কাটল। চলো, এবার তো তোমার পেট পুজোর পালা। সার্গিয়ার রান্নার হাত মন্দ নয়। ধনে জিরের গুঁড়ো ছড়িয়ে একটা অন্যরকম স্বাদ করেছে খিচুড়ির। সকলেরই পেট চুঁই চুঁই। থালায় পড়তে না পড়তেই খিচুড়ি সাবার। অবনী যে অবনী, তিনিও আজ এক হাতা চেয়ে নিলেন। রাতের মেনুও বলে দেওয়া হলো সার্গিয়াকে। রুটি, বেগুন ভাজা, ডিমের ডালনা আর স্যালাড। কিন্তু বুম বুম রুটি খায় না, তার জন্য একটু ভাত। নজরুলের জন্য ডাইনিং হলের পাশে একটা ঘর খুলে দিয়েছে সার্গিয়া। নজরুলও খেলেন টুপুরদের সঙ্গে। জিজ্ঞেস করলেন, আপনারা কি এখন বেরোবেন? মিতিন বলল, কাছে পিঠে ঘুরব, আপনি রেস্ট নিন, বিকেল সন্ধে বেরোলে আপনাকে ডেকে নেব। অবনী আঁচাতে আঁচাতে ঘোষণা করলেন, আমি এখন একটা লম্বা ঘুম দেব। তোমরা জঙ্গলে যাও, জাহান্নামে যাও, কেউ আমাকে ডাকবে না। সহেলিও ক্লান্ত, ইয়া ইয়া হাই তুলছেন। বললেন, যাই বাবা, আমিও একটু গড়িয়ে নিই। সার্গিয়া চা করলে আমায় ডেকে দিস। পার্থরও শোয়ার বাসনা ছিল। মিতিন টুপুর বেরোচ্ছে দেখে সেও সঙ্গী হয়েছে। আর বুমবুম তো এক পায়ে খাড়া, সুমাইয়ার কাঁধে উঠে পড়ল। খুব দূরে গেল না টুপুররা। বিট অফিসারের ঘরের সামনের রাস্তাটা চলে গেছে জঙ্গল অভিমুখে। সেই পথ ধরেই হাঁটছে। একটু এগোতেই চতুর্দিক শুনশান, অসম্ভব নিস্তব্ধ। হঠাৎ হঠাৎ হাওয়া উঠছে জঙ্গলে। চারিদিকে তখন শব্দ বাজছে, ঝুম ঝুম। বাতাস থেমে গেলেই আবার সেই নৈশব্দ। শাল সেগুনের তলা যথারীতি সাদা হয়ে আছে ফুলে, মৃদু সুরভি ছড়িয়ে বনময়। তবে ওই গন্ধকেও যেন আজ ছাপিয়ে যায় অরণ্যের ঘ্রাণ। একপাশে জঙ্গল উঁচু হয়ে গেছে ক্রমশ। প্রতি মুহূর্তে মনে হয় এই বুঝি কোনো হিংস্র জন্তু ঝাঁপিয়ে পড়ল গায়ে। টুপুরের গা শিরশির করছিল। জঙ্গল ধরে খানিক হেঁটে ফিরল তারা। ডাইনে ঘুরে অন্য একটা পথ বেয়ে উঠছে ওপরে। বন দফতরের কম্পাউন্ডের মধ্যেই 2-3টে ভাঙাচোরা বাড়ি, পরিত্যক্ত। মিতিন সুমায়াকে জিজ্ঞাসা করল, এই বাড়িগুলো কিসের গো? সুমায়া বলল, বহুত দিন পেহলে এগুলোই ছিল ফরেস্ট বাংলো। তখন আপনাদের ওই রেস্ট হাউস ছিল না। আর পাশে কাঁটাতার ঘেরা সুন্দর মতন বাড়িটা, ওটা তো অফিসারদের ইন্সপেকশন বাংলো দিদি। ভিআইপিরা এসে ওখানে থাকে। মিতিনদের রেস্ট হাউস থেকেই দেখা যাচ্ছিল বাড়িটা। তফাৎ খুব বেশি নয়, বড় জোর 30-40 গজ। সামনে একটা কাঠের গেট। মিতিন গেট ঠেলে ঢুকলো ভেতরে। সামনে গিয়ে ভালো করে দেখলো বাড়িটাকে। খাঁটি ব্রিটিশ প্যাটার্নের বাংলো। উঁচু সিলিং, চওড়া বারান্দা, সার সার ঘর। সবকটা ঘরই তালাবন্ধ। পার্থ টুপুররাও গেছে পেছন পেছন। পার্থ একটা দরজা ফাঁক করে দেখল ভেতরটা। বলল, ওয়াও, কি দারুণ অ্যারেঞ্জমেন্ট! ডানলা পিলোর বেড, সোফা, ড্রেসিং টেবিল, ফায়ার প্লেস, মাথার ওপর ফ্যান। টুপুর বলল, ফ্যান এলো কোত্থেকে? এখানে তো কারেন্টই নেই। সুমায়া বলল, জেনারেটর আছে, সব লোক এলে চালানো হয়। কোন ভিআইপি আসেন এখানে? ডিএফও আসেন, ডিএম আসেন, মিনিস্টার লোক ভি আসেন।
বাংলোর সামনে সুন্দর লন। মিতিন লনে চলে গিয়েছিল। এই শিগগিরই আয়। মিতিনের পাশে গিয়ে পার্থ, টুপুর, বুমবুম তিনজনই হতচকিত। লন যেখানে শেষ সেখান থেকে খাড়া নেমে যাচ্ছে জঙ্গল। সামনেই কি অপূর্ব দৃশ্য! অরণ্য যে এত সুন্দর হতে পারে টুপুরের কল্পনাতেও ছিল না। নিবিড় অরণ্যে সবুজের কত রকম বাহার, গাঢ় সবুজ, ফিকে সবুজ, কালচে সবুজ, তার মধ্যেই কোথাও লাল রং ছড়িয়ে আছে, কোথাও কমলা। দেখে মনে হয় যেন বনে আগুন লেগেছে। বিস্ময় সকলে বাকরুদ্ধ। পার্থ অস্ফুটে বলল, ক্যামেরা লোড করা আছে, নিয়ে আসবো নাকি? মিতিন বলল, দরকার নেই, এমন ছবি চোখের ফিল্মেই ধরা থাক। মিনিট খানেক পর হঠাৎই সুমায়া উত্তেজিত স্বর, শুনছেন দিদি, শুনতে পাচ্ছেন? মিতিন চমকে উঠল, কি? ভালো করে শুনুন, হাতিটা ডাকছে। কই? কোথায়? হু যে। জঙ্গলের উত্তর পশ্চিমের কোনায় আঙুল দেখালো সুমায়া। পাগলা হাতি আরো নজদিক চলে এসেছে দিদি। तिरिल पोसी से भी इधर, कुरंगार आसपास। ও কি থলকবাদের দিকেই আসছে? বুমবুম খামচে ধরল মিতিনকে। মা চলো বাড়ি যাই। টুপুর কান খাড়া করে হাতির ডাক শোনার চেষ্টা করছিল। কই, বৃংহন তো শোনা যায় না। এরপর পঞ্চম পর্বে।